প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর আয়তঘন অধ্যায়টা আমরা আলোচনা করব। এটা হচ্ছে কোষে দেখি 4। এই আয়তঘন আলোচনা করার আগে আমাদেরকে আয়তঘন বলতে কি বোঝায় আমাদের একটু জানতে হবে। ঘন মানে হচ্ছে যখন একটা বস্তুর 3টি মাত্রা থাকে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই যে ছবিটা দেখো, এটা একটা ইটের মতো ছবি, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টে থাকলে তবে তাকে ঘনবস্তু বলা হয়। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, এটা একটা দেখো ঘনক, লুডোর গুটির মতো, লুডোর যে ছক্কা আছে তার মতো, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এটা 3টি একই, অর্থাৎ দৈর্ঘ্য যতটা, প্রস্থও ততটা, উচ্চতাও ততটা। সেই জন্য একে বলা হচ্ছে ঘনবস্তু। তো বটেই, এটা ঘনক বলা হয়। যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে বলে ঘনক। আর যে ঘনবস্তুর প্রতিটি তল একটা আয়তাকার, আয়তাকার কাকে বলে না, যে দ্বিমাত্রিক। এটা দ্বিমাত্রিক, অর্থাৎ যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। দেখো, একটা আয়তক্ষেত্র আঁকছি আমি। এটা হলো একটা আয়তক্ষেত্র, যার এটাকে দৈর্ঘ্য বলা হবে, এটাকে দৈর্ঘ্য বলা হবে, এটাকে প্রস্থ বলা হবে। তাহলে কটা মাত্রা হলো? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে এটা হলো দ্বিমাত্রিক, অর্থাৎ এর ক্ষেত্রফল বের করা যায়। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল, অর্থাৎ কতটা জায়গা এই জুড়ে রয়েছে, এটা হলো এর ক্ষেত্রফল। এটা দ্বিমাত্রিক, এই জন্য এর একক লেখা হয় বর্গ, বর্গ একক। যেমন এটা যদি সেন্টিমিটার ধরা হয়, এটাও যদি সেন্টিমিটার ধরা হয়, তাহলে বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল ধরা হয়। কিন্তু ঘনকের ক্ষেত্রে আমরা কি ধরি? ধরো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টে যদি গুণ করি, তাহলে সেটা ঘন সেন্টিমিটার বলা হবে। কেন না, সেটা আয়তন নির্ণয় করা হচ্ছে। তাহলে আমরা আবার যদি আমরা একমাত্রিক চলে যাই, এটা একটা দৈর্ঘ্য, একটা সরলরেখা, তার দৈর্ঘ্য কত? 7 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার। তাহলে এটা একটাই মাত্র মাত্রা দেয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে একমাত্রিক, এটা দ্বিমাত্রিক, এটা হলো ত্রিমাত্রিক। তাহলে আমরা আজকে ত্রিমাত্রিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে প্রতিটি তল একটি আয়তক্ষেত্র, প্রতিটি তল। আগে আমরা দেখে নেব এর কটা তল আছে। হ্যাঁ, প্রমাণ হিসাবে দেখো, এই যে বস্তুটি আছে, এটা একটা খেলনার প্যাকেট। এই খেলনার প্যাকেটের আমরা একটু দেখে নেবো এর তল কটা আছে। আমরা যদি এই দিক দিয়ে যাই, তাহলে একটা তল, দুটো তল, 3টে তল এবং 4টে তল। আবার দেখো, এটা তো বলা হয়ে গেছে, তাহলে 4টে তল হলো। আর এই দুদিকে, এদিকে একটা তল, এদিকে একটা তল। তাহলে ঘনবস্তুর যদি আয়ত ঘন হয়, অর্থাৎ আয়তাকার বস্তুর ঘন যদি হয়, তাহলে এর 6টা তল আছে। একইভাবে লুডোর গুটির ক্ষেত্রেও, লুডোর যে ছক্কা আছে তারও ক্ষেত্রেও এই 6টা তল পাবো আমরা। এই দিকে ঘুরলে 4টে তল, উপরের তল আর নিচে তল, মোট 6টা তল। এই দিক দিয়ে ঘুরলে 4টে তল পাবো। ধরো এদিকে, এই দিক দিয়ে ঘুরলে 4টে তল পাবো, নিচের তলটা আর উপরের তলটা, দুটো তল। তাহলে 4 আর 2 6টি তল। তাহলে আমরা একটু দেখে নিই একটা আয়তঘন বস্তুর কটা তল আছে। তল আছে আয়তঘন বস্তুর প্রত্যেকেরই, আয়তঘন, ঘন বা ঘনক, এদের তল হচ্ছে 6টি তল। এদের প্রান্ত রেখাগুলো কত কত, অর্থাৎ এই যে তলটা, এই তলটা এবং এই তলটা যে বিন্দুতে মিলিত, যে সরলরেখায় মিলিত হয়েছে, এটাকে বলা হয় প্রান্ত বা ধার। প্রান্ত বা ধার। কটা ধার আছে আমরা একটু দেখে নেবো তো। তাহলে দেখো, এদিক দিয়ে গেলে কটা ধার পাওয়া যাবে? 1টা, 2টো, 3টে, 4টে। এবারে এদিক দিয়ে যদি যাই আমরা, 1টা, 2টো, 3টে এবং এই 4, 4 আর 4 8টা হলো। এবং উচ্চতার দিক দিয়ে যেতে গেলে 1, 2,
3, 4, অর্থাৎ এর 12টি প্রান্ত রেখা আছে। প্রান্ত 12টি প্রান্ত আছে। কৌণিক বিন্দু কতগুলো আছে? কৌণিক বিন্দু, প্রান্ত বিন্দু বা কৌণিক বিন্দু কতগুলো আছে? দেখো এদিকে কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে। আর এদিকে 1, 2, 3, 4, 4 আর 4 কটা হলো? 8টি প্রান্ত বিন্দু আছে। তাহলে আয়তঘন বস্তুর এই বস্তুগুলো আছে, আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আয়তঘন বস্তু কাকে বলে? না, যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তাকার এবং যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে, এই রকম আয়তাকার তল বিশিষ্ট ঘনবস্তুকে বলা হয় আয়তঘন। আর এই আয়তঘনর যে বস্তুটির মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টে এককই একই সমান মাপের হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো ঘন। আমরা চলে আসি অঙ্কের কথায়। 1 প্রশ্নতে বলা আছে আমরা পরিবেশের 4টি আয়ত ঘনাকার বস্তু ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। তাহলে আয়ত ঘন বস্তুর প্রথমে লিখি আয়ত ঘনাকার বস্তু কি কি পরিবেশে সাধারণত পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে ইট। খুব সুন্দর একটা উদাহরণ। ইট হচ্ছে আয়ত ঘনকার বস্তু। ইট, আলমারি, আমরা যে আলমারিগুলো আজকাল ওই স্টিলের আলমারিগুলো দেখি, এগুলোকে আয়ত ঘন বলা যেতে পারে। খেলনার প্যাকেট, আমি যেটা দেখালাম, প্যাকেট, খেলনার প্যাকেট। পেন্সিলের বক্স, পেন্সিলের বাক্স, যে 4টেই হয়ে গেল। এরকম বহু উদাহরণ আমরা দিতে পারি। ঘনকাকার বস্তু, ঘনক বস্তু, যেমন লুডোর ছক্কা বলতে পারি। রুবিক কিউব বলতে পারি। রুবিক কিউবটা কি? যেমন ওই বাচ্চাদের জন্য ওই যে ব্রেন গেম দেয়া হয়, একই রঙের জিনিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সমান করতে হয়। প্রত্যেক বাড়িতেই সাধারণত থাকে, বাচ্চারা যারা পড়াশোনা করে তাদের জন্য দেয়া হয়। এই রুবিক কিউব থাকে। চিনির কিউব, চিনির কণা হতে পারে। জলের ট্যাঙ্ক। এই ক্ষেত্রে এই যে ঘনক বস্তুর প্রত্যেকটি তল হবে বর্গাকার। এটা একটু জেনে নেওয়া ভালো। সে হচ্ছে ঘনক বস্তু কাকে বলা হবে? না, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তো হলোই, এবং প্রতিটি তল বর্গাকার। যেমন ধরো এই একটা তল, এই তলটা কি দৈর্ঘ্য, প্রস্থ দুটোই সমান, তাহলে এটা বর্গাকার তল। এরকম প্রত্যেকটা তলের যে 6টা তল আছে, 6টা তলই কিন্তু বর্গাকার। তাহলে এই বর্গাকার জলের ট্যাঙ্ক, অনেক সময় দেখা যায় বর্গাকার জলের ট্যাঙ্ক অনেক কারখানা বা বিভিন্ন শহরের আশপাশের বাড়ির ছাদে দেখতে পাওয়া যায় 4 কোণা ট্যাঙ্ক। এগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রায় সমান হয়। এও হতে পারে, অন্যরকমও হতে পারে, কিন্তু এরকম জলের ট্যাঙ্ক। তাহলে এরকম 4টে আরো বহু ঠিকানা আমরা এই ধরনের বলতে পারি। আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নতে আমরা আসি। পাশের আয়ত ঘনকার চিত্রের তলগুলি, প্রথমে তলগুলি লিখে ফেলি আমরা। আমরা কটা জেনেছিলাম? তল 6টা তল। তাহলে প্রথমেই এই তলটার কথা বলে নিই। ABCD এই তলটি আছে, একটা তল হলো, মোট 6টি তল আছে। তাহলে এর পরের উপরেরটাতে চলে যাই। এই CDHG
ভেতরের দিকের তলটায় চলে যাই এইচ ই এফ জি, এইচ ই এফ জি। নিচের তলটা চলে যায় এ ই এফ বি, এ ই এফ বি। তাহলে পরপর এই দিকে চারটে তল হয়ে গেল। এবার এই দুটো প্রান্ত তল, এই তলটা হচ্ছে এ ই এইচ ডি, এ ই এইচ ডি, আর এই তলটা হচ্ছে বি সি জি এফ, বি সি জি এফ। ব্যাস, ছটা তল হয়ে গেল। এরপরে কি আছে? ধারগুলি। ধার আমরা জানি 12টা ধার। ধারগুলি হলো 12টা ধার, এ বি সি ডি জি এইচ ই এফ। এ বি সি ডি, ছেড়ে ছেড়ে একটু লিখি তাহলে সুবিধা হবে। এ বি সি ডি জি এইচ ই এফ। তাহলে এদিকে দৈর্ঘ্য কটা হলো। এবার প্রস্থ কটা আমরা নিয়ে নিই। এই বি এফ, এই বি এফ, এগুলো প্রস্থ। এই বি এফ সিজি আর ডিএইচ, সিজি আর ডিএইচ। এবারে উচ্চতাগুলো নিয়ে নেব। এডি বিসি, এডি বিসি জিএফ বা এফজি এবং ইএইচ, ইএইচ। তাহলে মোট কটা হলো? 12টা হলো। এরপর শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুগুলো, শীর্ষবিন্দু কটা বলেছিলাম? 8টা। এ বি সি ডি, এ বি সি ডি, ই এফ জি এইচ, ই এফ জি এইচ। মোট 8টি শীর্ষবিন্দু। তাহলে তল 6টি, এটা একটু লিখে দিলে ভালো হয়। 12টি প্রান্ত বা ধার, আর বিন্দু হচ্ছে 8টি, শীর্ষবিন্দু হলো 8টি। আমরা পরের অঙ্কে আসি। আমরা পরের অঙ্কে চলে আসি। একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। সমকোণী চৌপল মানে একটা তলের সঙ্গে অপর তল লম্বভাবে থাকে, অর্থাৎ আয়তাকার অংশগুলো। যেমন করে আমরা দেখলাম একটা ইট, একটা ইটের একটা প্রান্তের সঙ্গে অপর প্রান্তগুলো 90 ডিগ্রি কোণ করে থাকে, সেই জন্য একে সমকোণী চৌপলও বলা হয়। এগুলো প্রকৃতপক্ষে আয়তঘন, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তারা সবাই আয়তঘন। আমরা চলে আসি। আমরা এই অঙ্কগুলো করবার আগে এই সমস্ত সূত্রগুলো আমাদের একটু জানার দরকার। তার মধ্যে আমরা ইতিমধ্যেই এইটে জেনে গেছি যেগুলো, সেগুলো হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ তত বর্গ একক। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহু, 4 গুণ বাহু। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গ একক। তাহলে এই 4টি সূত্র আমরা 8 থেকে জেনে আসছি। এরপরে আমাদের যেগুলো জানতে হবে সে হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি। এবি মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা, সি মানে উচ্চতা। তাহলে বিসি প্লাস সিএ, সিএ মানে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা হচ্ছে আয়তক্ষেত্রের বা একটা আয়তঘনর সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে চৌপল, এই আয়তঘনর আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক।
এরপরে এই যে চৌপলের কর্ণ অর্থাৎ এই আয়তঘনর কর্ণ মানে সব থেকে লম্বা দাঁড়ি রাখা যাবে। একটা বড় ঘরের এই প্রান্তের কোণ থেকে ওই প্রান্তের নিচের যে কোণ সেই বরাবর যে কর্ণটা রাখা যায়। ধরো একটা আয়তঘন আছে, আয়তঘনটা আমরা একটু দেখে নিই। তাহলে এ ঠিক কিরকম, এই যে আয়তঘনটা আছে এর যে কর্ণটা রাখা হবে, ধরো এই বিন্দু থেকে এই বিন্দুতে কর্ণ, এই বিন্দু থেকে এই বিন্দুতে কর্ণ, এই যে কর্ণটা টানলাম, আমি একটু অন্য কালি দিয়ে করি তাহলে ব্যাপারটা বোঝা যাবে আরো। ধরো এই বিন্দু থেকে এই বিন্দুতে, এর উপরের কোণ থেকে এর নিচের বিন্দু, এইটা হলো আয়তঘন বা সমকোণী চৌপলের কর্ণ। কর্ণ হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, কর্ণের দৈর্ঘ্য। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনক মানে লুডোর ছক্কা, 6 ইন্টু এ স্কোয়ার। আমরা জানি এর 6টা তল আছে, প্রতিটি তল বর্গাকার, তাহলে 6a স্কোয়ার। ঘনকের আয়তন কত? বাহু কিউব, বাহু গুণ বাহু গুণ বাহু, অত ঘন একক। ঘনকের কর্ণ √3 ইন্টু বাহু। তাহলে এই কটা সূত্র আমাদের এই প্রশ্নমালাতে বা এই কোষে দেখিতে আমাদের একটু জানতে হবে। তাহলে ঘনকের কর্ণ একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যতক্ষণ 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরো এই ঘরটির এই কোণ থেকে এই কোণ পর্যন্ত, এই কোণ না, এই কোণ হলে তো এই একই দিকের দেওয়ালের কোণ হলো, তাহলে সেটা একটা আয়তাকার ক্ষেত্রের কর্ণের মতো হয়ে যাবে, কিন্তু এটা সমকোণী চৌপলের কর্ণ, এটা আমাদের বের করতে হবে। তাহলে বলতে হবে চৌপলের কর্ণ, চৌপলটির কর্ণ সমান রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আমরা এখানে দৈর্ঘ্য দেখে নিয়েছি, দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, উচ্চতা হচ্ছে 3 মিটার। তাহলে কত হলো? 5 5 25, 4 4 16, 3 3 9। তাহলে কত হলো? যোগ করলে হয় 50। 50কে আমরা একটু ভেঙে ফেলি। 50 হলো 2 গুণ 2, 2 গুণ 5 গুণ 5। 50কে ভেঙে ফেলি, 2 দিলে 25 হয়, তাকে আবার 5 দিলে 5, তাহলে 2 গুণ 5 গুণ 5, তার মানে একটা জোড়া আমরা বের করে নেব 5√2 মিটার। অতএব সবচেয়ে 5√2 মিটার লম্বা দণ্ড রাখা যাবে। পরের অঙ্ক, একটি ঘনকের অর্থাৎ যার প্রতিটি তল বর্গাকার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লেখে। আমরা জানি ঘনকের কটা তল আছে, ঘনক বা আয়তঘন বা সমকোণী চৌপল প্রত্যেকেরই 6টা তল আছে। একটি তলের ক্ষেত্রফল কত? 64। তাহলে 8টি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল বলা আছে, একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তাহলে একটি তলের ক্ষেত্রফল যদি 64 বর্গমিটার হয়, ধরি ঘনকটির প্রতি বাহু সমান a মিটার। তাহলে একটি তলের ক্ষেত্রফল, এই তলটির ক্ষেত্রফল কত? a স্কোয়ার। অতএব a স্কোয়ার ইজিক্যাল টু 64। তাহলে অতএব a সমান √64 মানে 8। -8 হওয়া সম্ভব না, +8 -8 দুটোই হতে পারে,
কিন্তু কোনো মাপ কখনো ঋণাত্মক হয় না, তাই এটা আমরা 8 মিটার বলবো। তাহলে প্রতি বাহু অথবা ঘনকটির প্রতি বাহু সমান 8 মিটার। অতএব ঘনকটির আয়তন নির্ণয় করতে বলেছে। ঘনকের আয়তন কত? বাহু কিউব সমান 8 কিউব ঘন মিটার সমান 8 কে 3 বার গুণ করলে হয় 512 ঘন মিটার। তাহলে এখানেই আমাদের উত্তর শেষ হলো। আয়তন কত? 512 ঘন মিটার। আমরা পরের অঙ্কে আসি। আমাদের 5 অঙ্ক, আমাদের বকুলতলা গ্রামে 5 মিটার চওড়া 2 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তাহলে খালটি কত লম্বা হিসাব করি। তাহলে ধরি খালটি x মিটার লম্বা অর্থাৎ দৈর্ঘ্য। তাহলে প্রস্থ কত? প্রস্থ সমান 8 ডেসিমিটার বলা আছে, না সরি 2 মিটার বলা আছে। প্রস্থ হচ্ছে 2 মিটার। আর গভীরতা বা উচ্চতা একই কথা। গভীরতা কত? না 8 ডেসিমিটার গভীর বলেছে, 8 ডেসিমিটার। কিন্তু আমাদের প্রথমেই খেয়াল করতে হবে যে একই অঙ্কে মিটার এবং ডেসিমিটার আছে, তাহলে সবকটাকে একই একক করতে হবে। আমাদের উত্তরটা চেয়েছে যে এটা খালটি কতটা লম্বা ছিল। এখানে মোট মাটি দেয়া আছে 240 ঘনমিটার। তাহলে এটাকে আমরা মিটারে যদি পরিবর্তিত করি তাহলে কি হবে? 0.8 মিটার। কারণ মিটার হচ্ছে, ডেসিমিটার হচ্ছে মিটারের থেকে ছোট, 1 ঘর ছোট। তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.8 মিটার হবে। তাহলে প্রশ্নানুসারে কি হলো? প্রশ্নানুসারে যদি আমরা খালটার দৈর্ঘ্য ধরি x মিটার হয়, তাহলে x ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইজিক্যাল টু মোট মাটি শর্তানুসারে। তাহলে অতএব x মানে কত? 240 বাই 2 গুণ 0.8। এখানে দশমিকটা আছে, এটা তুলে দিলাম, উপরে 10 দিয়ে গুণ করে দেবো। এবার দেখো 8 3 8 24, 5 2 10, তাহলে 3 50 না সরি 5 30 150 মিটার। তাহলে খুব সহজেই পাওয়া গেল। অতএব খালটি 150 মিটার লম্বা ছিল বা দৈর্ঘ্য ছিল 150 মিটার, খালটির দৈর্ঘ্য। আমরা চলে আসি পরের অঙ্কে। 6 অঙ্ক, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমরা দেখি ঘনকের কর্ণের সূত্র কি? √3 ইন্টু বাহু। ধরি ঘনকটির বাহু প্রতি বাহু সমান a সেন্টিমিটার। তাহলে অতএব √3 ইন্টু a, √3 ইন্টু বাহু ইজিক্যাল টু ঘনকের কর্ণ। ঘনকের কর্ণ মানে 4√3। এটা প্রশ্নানুসারে বলে দিলে আর একটু ভালো হয়। প্রশ্নানুসারে মানে প্রশ্ন অনুসারে, প্রশ্নানুসারে √3 ইন্টু a ইজিক্যাল টু 4√3। তাহলে a মানে কত হলো? 4√3 বাই √3 সমান 4√3 কেটে গেলে 4 হয়, 4 সেন্টিমিটার হলো। ঘনকের প্রতি বাহু কত? 4 সেন্টিমিটার। এটা বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্রের আশ্রয় নেব। কটা তল আছে? 6টা তল আছে। প্রতি তলের ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু 4
তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার সমান 6 ইন্টু 4 স্কোয়ার। এ মানে তো বাহু, একটা পেয়ে গেছি। অতএব প্রতি বাহু সমান 4 সেমি। এবারে 4 দিয়ে দিলাম, তাহলে 6 ইন্টু 16 বর্গ সেমি হবে এটা। তাহলে 6 ষোলো 96 বর্গ সেমি। ব্যাস, এখানেই আমাদের উত্তর শেষ হয়ে গেল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। আমরা পরের অঙ্কে আসি। 7 অঙ্কে একটি ঘনকের ঘনক মানে আমরা আগে বলেছি লুডোর ছক্কা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার ধারগুলির সমষ্টি 60 সেমি। মনে করি, ধরি ঘনকের প্রতি বাহু সমান a সেন্টিমিটার। ঘনকের কটা ধার? 12টা ধার। সমষ্টি মানে যোগফল, 12টা ধারের যোগফল হচ্ছে 60 সেন্টিমিটার। অতএব প্রশ্নানুসারে 12 ইন্টু a, 12টা ধারের যোগফল কত? 60। তাহলে a সমান 60-এর 12 মানে 5 সেমি। তাহলে ঘনকটির প্রতি বাহু কত? 5 সেমি। বলেছে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। ঘনফল মানে আয়তন। ঘনকের আয়তন কত? বাহু কিউব। অতএব ঘনকটির আয়তন সমান a কিউব সমান 5-এর কিউব ঘন সেমি। 5কে 3 বার গুণ করলে কত হয়? 125। 5 গুণ 5 গুণ 5, তাহলে 125 ঘন সেমি। এটাই আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। 8 অঙ্কে বলা আছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে? হিসাব করে লিখি। তাহলে আমরা একটু দেখে নিই। 6টি তলের ক্ষেত্রফল কত? 216 বর্গ সেমি। তাহলে একটি তলের ক্ষেত্রফল কত? 216/6, 6 3 6 18, 36 বর্গ সেমি। ধরি প্রতি বাহু, ধরি ঘনকটির প্রতি বাহু সমান a সেন্টিমিটার। অতএব প্রতি তল, একটা তলের যদি 36 হয়, অতএব a স্কোয়ার সমান 36। তাহলে অতএব a সমান √36 সমান 6 সেমি। এটা প্লাস মাইনাস 6 হয়, কিন্তু মাইনাস কখনো মাপ হয় না, ঋণাত্মক কোনো মাপ হয় না। তাহলে অতএব প্রতি বাহু কত হলো? প্রতি বাহু 6 সেন্টিমিটার। অতএব ঘনকটির আয়তন সমান বাহু কিউব। আমরা সূত্রটাকে লিখে ফেলি। ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব। ঘনকের আয়তন বাহু কিউব সমান 6-এর হোল কিউব ঘন সেমি। 6কে 3 বার গুণ করলে কত হয়? 216 ঘন সেমি। এর উত্তর হলো 200 ঘন সেমি। এটাই আমাদের উত্তর। যাই হোক, এই অঙ্কগুলো পরের পর করলাম। এগুলো প্রথমের দিকের অঙ্কগুলো একটু খুবই সহজ, পরের অঙ্কগুলোও সহজ। আমাদের সূত্রগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এর পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দেবো। যারা এখনো দেখোনি তারা আমার ভিডিওটি আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবে, যাতে করে পরবর্তী অঙ্ক দেওয়ার সময়ে, আপলোড করার সময়তেই তোমরা অন্তত দেখতে পাও এবং সবার আগে বুঝতে পারো যে আরেকটা ভিডিও দেওয়া হয়েছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।